বন্ধুরা, রোজকার মতো আবার আজকে একটা নতুন ভিডিও। তো এই ভিডিওতে আমরা যে বিষয়টাতে ফোকাস করব সেটা হচ্ছে একটা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটির ব্যাপারে। ঠিক আছে, তো সুইং ট্রেডিংটা অপরচুনিটি যেটা কালকে আমরা পেতে পারি, সেটা আমার বিশ্বাস বা আমার সেটা একটা এক্সপেকটেশন বলা যেতে পারে। তো স্টকটা কি সেটা দেখবো এবং অনেক কিছু কমপ্লিকেশানস আছে, সেগুলো সব কিছু বুঝে নেব। সেই জন্য ভিডিওটি পুরো ভালোভাবে দেখুন, পুরোটা, না হলে কিন্তু জিনিসগুলো পয়েন্টগুলো মিস করতে পারেন, মেন পয়েন্টগুলো। ঠিক আছে, তো প্রথমে যেটা বলে রাখি সেটা হচ্ছে স্টকে যে সুইং যেটা হয়তো কালকে আসবে বলে আমার ধারণা, সেই সুইং কিন্তু মার্কেটের মুডের উপরে অনেক সময় নির্ভর করে। ঠিক আছে, যদি মার্কেটের মুড খুব ভালো থাকে, মার্কেটে যদি পজিটিভ ভাইব থাকে, তাহলে কিন্তু আমরা অনেকটা সুইং পেতে পারি। আবার যদি মার্কেটের মুড ঠিকঠাক না থাকে, নেগেটিভ ভাইব থাকে, তাহলে কিন্তু সেখানে সুইং যতটা এক্সপেক্টেড ততটা হয়তো নাও আসতে পারে। ঠিক আছে, এবার আমিও সুইং ট্রেডিং করার জন্য রেডি কালকে। ঠিক আছে, তো প্রথমে যেটা বুঝে নিতে হবে সেটা হচ্ছে মার্কেটের মুড কেমন। মার্কেটের মুডের উপরে ডিপেন্ড করেই কিন্তু সুইংয়ের অ্যামাউন্টটা বেশি কম হতে পারে। ঠিক আছে, তো মার্কেটের যে মুড সেটা বোঝার জন্য আমরা মার্কেটের টেকনিক্যাল তো দেখবই, কিন্তু তার আগে যেটা বুঝে নেব সেটা হচ্ছে মার্কেটে কী পজিটিভ ভাইব এবং কী নেগেটিভ ভাইব আছে। ঠিক আছে, বা মার্কেটে কোন পজিটিভ ভাইব, নেগেটিভ ভাইব কোনগুলো আছে, ফ্যাক্টরগুলো কী কী আছে। যেটা পজিটিভ ভাইব সেটা খুবই ইন্টারেস্টিং, তবে আগে নেগেটিভটা আলোচনা করে নিই। নেগেটিভটাতে কী আছে সেটা হচ্ছে পরশু যে হিন্ডেনবার্গের রিপোর্ট এসেছিল, যার উপরে আমি নিজে আমার চ্যানেলে একটা হিন্ডেনবার্গ রিপোর্টের উপরে ভিডিও বানিয়েছি, এবং সেখানে যেটা বলেছি সেটা আমরা এখানে জাস্ট চ্যানেলে গেলেই দেখা যাবে, কালকেই ভিডিওটা দিয়েছিলাম। ওকে, এই যে হিন্ডেনবার্গ রিপোর্ট কাল মার্কেটে ক্র্যাশ হতে পারে কি, এরকম একটা ভিডিও আমি দিয়েছিলাম। ঠিক আছে, তো সে ভিডিওটা গিয়ে দেখতে পারেন, তাহলে কিন্তু হিন্ডেনবার্গের রিপোর্টের ব্যাপারে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। তো এই হিন্ডেনবার্গ রিপোর্ট একটা নেগেটিভ রিপোর্ট ছিল, যদিও তারপরে মানে পরশু আসার পরে এখানে কিন্তু সেম নিউজের উপরে অনেক বেশি ডেভেলপমেন্ট অলরেডি হয়ে গেছে। বিভিন্ন যেটাকে আমরা বচসা বলি, হিন্ডেনবার্গ একটা বলছে, তো আমাদের মানে যাদের নামে অ্যালিগেশনস ছিল তারা একটা বলছে। তো হিন্ডেনবার্গের রিপোর্টে যদি আমরা যেতে চাই, আমরা জাস্ট গুগল খুলে রেখেছি, আমি যদি জাস্ট যেতে চাই হিন্ডেনবার্গ রিপোর্ট, তাহলে কিন্তু সব কিছু চলে আসবে। ইনি হচ্ছেন মাধবী পুরী বুচ, ইনি হচ্ছেন সেবির চেয়ারম্যান। ওকে, আমি যদি নিউজে ক্লিক করি তাহলে কিন্তু এ ধরনের অনেক নিউজ আসতে থাকবে। এই যে হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট, সব কিছু আমি যদি এটা খুলি, তো হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টের মধ্যে কোথায় কী ছিল, খুব সহজ ভাষায় বলতে গেলে হিন্ডেনবার্গ হচ্ছে একটা ইনভেস্টমেন্ট রিসার্চ কোম্পানি যেটা ইউনাইটেড স্টেটে আছে। তারা একটা রিপোর্ট বের করেছিল যে এই যে আদানি স্টকগুলো খুব লাফাচ্ছিল। তো ওনাদের মতে বা হিন্ডেনবার্গের রিসার্চের মতে আদানি গ্রুপে অনেক মানে ক্লোজ এবং বিভিন্ন পজিশানে যারা আছেন তাদের টাকা লেগে আছে, এবং সেখান থেকে নিজেদের টাকা লাগিয়ে ম্যানিপুলেট করা হয়েছে আদানি গ্রুপের স্টকগুলোকে। এটা হচ্ছে রিপোর্টে, এবং সেই রিপোর্টে একজনকে মানে যেখানে মানে দোষী সাব্যস্ত করা বা দায়ী করা যেটা হয়েছিল সেটা হচ্ছে ইনি মাধবী পুরী বুচ ম্যাডাম। ওনাকে ওনার টাকা এখানে মানে ঘুরে ফিরে আদানি গ্রুপে গিয়ে লাগছে, বা সেখানে সেটাতে প্রাইস ম্যানিপুলেশন করা হচ্ছে, এই ধরনের একটা মোটামুটি অ্যালিগেশন ছিল। ঠিক আছে, তো এই মাধবী পুরী বুচ ইনিও কিন্তু রিপ্লাই করেছেন যে এ ধরনের কোনো ব্যাপার নয়, বা আমি সেবি চেয়ারম্যান হওয়ার আগে কিন্তু আমি টাকা রেখেছিলাম, এই ধরনের অনেক কিছু বচসা হয়েছে। আমরা যদি এখানে দেখি, এটা বেশ ইন্টারেস্টিং যে হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট, মাধবী বুচ কন্ট্রিবিউটেড ম্যাসিভলি টুয়ার্ডস ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট সে মধুকেলা। তো এখানে একটু এই লাইনটা পড়লে ভালোভাবে বোঝা যাবে। মার্কেট ভেটারান মধুসূদন কেলা স্ট্রংলি ডিসমিসড ইউএস শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চ allegation against SEBI chief Madhavi Puri Buch and her husband, okay, labeling them as part of a broader conspiracy. Okay, তো মধুকেলা হচ্ছে একটা বড় নাম মোটামুটি স্টক মার্কেটের জগতে, ইন্ডিয়ান স্টক মার্কেটের জগতে মধুকেলা একটা বড় নাম। তো উনি যেটা বলেছেন যে না, মাধবী পুরী একজন অন্য ধরনের ব্যক্তিত্ব এবং কন্ট্রিবিউটেড ম্যাসিভলি টুয়ার্ডস ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটস। ঠিক আছে, তো ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটে বা ইন্ডিয়ান স্টক মার্কেটে ওনার অবদান অনস্বীকার্য, যেটাকে আমরা বলতে পারি। এবং মাধবী পুরী বুচ এবং ওনার হাজব্যান্ড, ওকে, ওনার নাম বোধহয় ধবল বুচ, ওকে, ইনারা একটা কনস্পিরেন্সি বা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন, বা ষড়যন্ত্রের শিকার মানে ষড়যন্ত্রে ওনাদের জড়ানো হচ্ছে আর কি, ষড়যন্ত্রের দ্বারা। তো এ ধরনের অনেক কিছু পজিটিভ আমাদের এখানে ইন্ডিয়াতে এসছে, এবং যাদের নাম নেওয়া হয়েছিল মাধবী পুরী বুচ এবং ওনার হাজব্যান্ড, ওনারাও বলেছেন যে আমাদের যা কিছু অ্যাকাউন্ট সব কিছু দেখে নিতে পারেন, সব কিছু ওপেন, কোনো কিছু অসুবিধা নেই। ওকে,
তো এই ধরনের একটা কনস্পিরেসি চলছিল, এবং সেটা কতটা ঠিক কতটা ভুল সেটা আমাদের ধারণার বাইরে, কিন্তু এটা একটা নেগেটিভ ছিল রিপোর্ট, যেটা পরশু এসেছিল, ঠিক আছে। তবে এই ধরনের ডেভেলপমেন্ট হওয়ার পরে যখন সবাই বলছে যে না উনি ভালো মানুষ এবং উনার কোনো অসুবিধা নেই, ওনারা নিজেরাও বলছেন যে আমাদের যা কিছু ক্যাপিটাল মার্কেট বা স্টক মার্কেটের সঙ্গে আমরা যেভাবে জড়িত সব কিছু খতিয়ে দেখে নিন, এরকম কোনো ব্যাপার নয়, ওনারা ভুল বলছেন, মানে হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট ভুল বলছে। সেজন্যই আমি যেমন কালকের ভিডিওতে দিয়েছিলাম যে ক্র্যাশ আসতে পারে ওই আদানি স্টকগুলোতে। আমি যদি আদানি স্টকগুলোতে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস আমরা এখানে লক্ষ্য করবো, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আদানি এন্টারপ্রাইজ। আমি ওয়ান ডে চার্টে যেতে চাইছি, ওয়ান ডে চার্ট। এখানে দেখতে পাচ্ছি ধড়াম করে সকালে পড়েছে, ঠিক আছে। 3200 এখানে ছিল, সেখান থেকে 3000-এর কাছাকাছি চলে এসেছে, ঠিক আছে, 200 পয়েন্ট, 500%। তো তারপরে কিন্তু এটা খুব সুন্দরভাবে আবার রিকভার করে মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় এসে দাঁড়িয়েছে। আদানি গ্রিনও যদি আমি দেখি, এটা তো পজিটিভই হয়ে গেছে বরং। এই যে আজকে সকালের এটা চার্ট একদম 1800 থেকে একদম 1675 এরকম জায়গায় এসেছিলো, তারপরে সামলে নিয়েছে এবং ধীরে ধীরে ওপরে গিয়ে কিন্তু একেবারে আবার ওপরে গিয়ে পজিটিভে ক্লোজিং দিয়েছে, ইভেন 0.98% পজিটিভে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। তো এটা কেন? তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে ডেভেলপ করে গেছে ঘটনার পর ঘটনা, সেখান থেকে কিন্তু ওনাদের যে দোষ নেই সেটা কিছুটা হলে একটা আইডিয়া করা যাচ্ছে, ঠিক আছে। এবার হিন্ডেনবার্গ কিন্তু শর্ট সেলার, ওরা কোনো কিছু ভুলভাল বলতেও পারে, আমি জানি না কোনটা ভুল কোনটা ঠিক, বা ভুলভাল বলে মার্কেটকে ডাউন করিয়ে শর্ট সেলিং থেকে অনেক টাকা ইনকাম করা যায়। তো সেটা ওনাদের যে ইন্টেনশান সেটাও আমি বলছি না, বাট সেটা করা যায়। তো আজকে মার্কেট কিছুটা নেগেটিভ হলেও মোটামুটি শেষের দিকে কিন্তু সামলে নিয়েছে। এবার যদি আমরা, এটা হচ্ছে যেমন আদানি পোর্ট -2%, কিন্তু আদানির সবগুলোতেই এভাবে একটা শার্প ফল দেখতে পাবেন, যেটা সকালে হয়েছিল, কিন্তু তারপরে দেখতে পাবেন যে সেগুলো কিন্তু সামলে নিয়েছে। তার কারণ ওই যে হিন্ডেনবার্গের নেগেটিভ রিপোর্ট সেটা ধীরে ধীরে লঘু হতে শুরু করেছে, তাই না? কারণ অনেক কিছু পজিটিভ আমাদের ইন্ডিয়ার যারা ইনভেস্টর বা যা কিছু তাদের ব্যাপারে একটা কিন্তু সবাই বলছেন, ঠিক আছে। তো সেই পজিটিভিটির কারণে মার্কেটও কিন্তু সামলে নিয়েছে। আমরা যদি নিফটি 50 দেখতে চাই, নিফটি 50 জাস্ট দেখে নেব আমরা, কারণ মার্কেটের ট্রেন্ড বুঝতে হবে, এবং মার্কেটের ট্রেন্ড বুঝতে পারলেই কেবলমাত্র আমরা বুঝতে পারবো যে সুইং কতটা আসতে চলেছে। তো মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি যদি একদিনেরই চার্ট লাগাই তাহলে কিন্তু উইক ছিল সকালে, আবার কিন্তু নিফটি নিজেও কিন্তু পুরোপুরি রিকভার করে একেবারে কোথায় ক্লোজিং দিয়েছে, 200 ডেজ ইএমএ এবং পিভট, এই দুটোর ওপরেই কিন্তু ক্লোজিং দিয়েছে এরকম একটা জায়গায়, ঠিক আছে, 347, ঠিক আছে। তো এই দিক থেকে, টেকনিক্যাল দিক থেকে কিন্তু এটা নিফটি পজিটিভ, ঠিক আছে। আমি যদি ব্যাঙ্ক নিফটি দেখতে চাই, ব্যাঙ্ক নিফটিও ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমি এগেন ওয়ান ডে চার্টে যাব, এবং যদিও এগুলো পিভট এবং এগুলো এই সাপোর্টগুলো ভেঙে নিচে চলে এসেছিলো, তারপরে কিন্তু পুরোপুরি রকেট দিয়ে একেবারে ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। তো নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোই পজিটিভ ভাইবে এখন আছে। আর যেটা নেগেটিভ, সেটা কিন্তু তার নেগেটিভিটিটা ধীরে ধীরে লঘু হতে শুরু করেছে এবং নিউট্রাল একটা জায়গায় দাঁড়িয়েছে। আপাতভাবে মনে করা হচ্ছে যে না, হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্ট যেটা ছিল বা এদেরকে অ্যালিগেশন দেওয়া হয়েছিল সেটা কিন্তু ট্রু নয় বোধহয়, ঠিক আছে। এবার কি মার্কেটের একটা পজিটিভ এবং বেশ পজিটিভ নিউজ, সেটা কিন্তু জেনে রাখা দরকার, যেটা মার্কেটের জন্য কিন্তু খুব স্ট্রং একটা পজিটিভ পয়েন্ট, ঠিক আছে। তার জন্য আমরা চলে যাচ্ছি গুগল এখানে খোলা আছে। আমি দেখব যে সিপিআই ইনফ্লেশন ইন্ডিয়া জুলাই, ওকে, জুলাই, ফাইন। একটা এক্সট্রিমলি গুড নিউজ আর কি, আমি একটু নিউজে ক্লিক করবো, আমিও নিজেও খুব আনন্দিত। তো খুবই গুড নিউজ, সেটা হচ্ছে রিটেল ইনফ্লেশন ড্রপস টু 3.5% ইন জুলাই, হিটিং এ নিয়ার 5-year লো। ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি সেটা 3.5% এসে দাঁড়িয়েছে জুলাইতে, যেটা কিন্তু লাস্ট 5 বছরের লোতে। এবং 3.5 এই ফিগার আমরা সবাই দেখতে চাই কিন্তু পাই না, হ্যাঁ। কিন্তু এখন আমরা জুলাইতে সেটা দেখতে পেয়েছি, এবং ইনফ্লেশন মাত্র 3.5%, ওকে। এটা কিন্তু খুবই কম, এবং এটা যেটা বলাও আছে এখানে যে হিটিংয়ে নিয়ার 5-year লো, 5 বছরের কম জায়গা, একেবারে লোয়েস্ট পয়েন্টে আমরা আছি। এটা হচ্ছে ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়াতে যদি আমরা দেখি, জুলাই সিপিআই ইনফ্লেশন সিজ শার্প ডিক্লাইন টু 3.54, লোয়েস্ট ইন নিয়ারলি 5 years। সবগুলোতে একই। ইকোনমিক টাইমস ইন্ডিয়াজ রিটেল ইনফ্লেশন স্লো 3.5 ফলস বিলো আরবিআই টার্গেট। আরবিআই যেটা টার্গেট করেছিল তারও নিচে চলে এসছে। এটা খুবই পজিটিভ, ভেরি স্ট্রং পজিটিভ পয়েন্ট অ্যাবাউট মার্কেটস, ঠিক আছে।
তো মার্কেটের নেগেটিভ যেটা ছিল সেটা লঘু হতে শুরু করেছে, এবং যেটা মার্কেটের পজিটিভ সেটা কিন্তু খুবই স্ট্রং পজিটিভ, আর এটা কিন্তু মার্কেট ক্লোজিংয়ের পরে এসছে। তো এর যে এফেক্ট সেটা কিন্তু আমরা কালকে দেখতে পাবো মার্কেটে। এটা হলে সুবিধাটা কী হয়, যেমন ইউনাইটেড স্টেটে যে রেট কাটের কথা চলছে, সেই রেট কাট তখনই কোনো কান্ট্রি করতে পারবে যখন তাদের ইনফ্লেশন কন্ট্রোলে আছে। যেহেতু আমাদের ইনফ্লেশন 5 বছরের লোতে গিয়ে দাঁড়িয়েছে, তাহলে কিন্তু যখনই ইউনাইটেড স্টেট রেট কাট করবে, আমাদের রেট কাট করতে কোনো অসুবিধে হওয়া উচিত না, হতে পারে না, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা স্ট্রং পজিটিভ যেটা আমরা দেখতে পাচ্ছি মার্কেটে। সো নেগেটিভ নেই, পজিটিভ স্ট্রং, এবং আদানি স্টক সব রিকভার করেছে। হিন্ডেনবার্গের রিপোর্ট, নেগেটিভ রিপোর্ট যেটা মার্কেটের জন্য নেগেটিভ ছিল, লঘু হয়ে এসছে, ঠিক আছে। এবার আমরা আসছি যে কোন স্টকে আমরা সুইং পাবো। এখন মজার বিষয় হচ্ছে এই স্টকের কিন্তু কোনো চার্ট নেই। তার কারণ আমরা যদি এখানে যাই, এবং আমি প্রথমে স্টকটা জাস্ট টাইপ করছি ইউনিকম, ওকে। এখানে এরকম ইউনিকম নামের কোনো স্টক কিন্তু এখানে নেই, যেটা কালকে কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন যে ইউনিকম যে আইপিওর ব্যাপারে আমি এখানে ভিডিও দিয়েছিলাম, ওকে, এই ভিডিওটা যেমন আমার 5 লাখ ইনভেস্টমেন্ট, কাল Q1 রেজাল্ট, এটা যদিও 5 লাখ ইনভেস্টমেন্ট, এটা অন্য স্টকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিকম আইপিও, ওকে। তো ইউনিকম আইপিওর উপরে আমি কিন্তু ভিডিও দেখেছি, এখানে বিস্তারিত আলোচনাও করা আছে। তো ইউনিকম আইপিওটা কিন্তু কাল লিস্ট হতে চলেছে। আমরা কোথা থেকে জানবো? আমি জাস্ট বিটসে গিয়ে আইপিওতে গেলাম, এবং এখানে আমরা দেখতে পাবো ইউনিকম, ওকে, ইউনিকমার্স ই সলিউশনস লিমিটেড, এটা কালকে লিস্ট হতে চলেছে, ঠিক আছে। লিস্টিং ডে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 13ই অগাস্ট, ঠিক আছে, 13ই অগাস্ট মানে কাল এটা লিস্টিং হতে চলেছে। এবার লিস্টিংয়ের আগে বা লিস্টিং স্ট্র্যাটেজি হিসেবে আমরা কি প্ল্যানিং করব সেটা কিন্তু আমাদের বুঝতে হবে, এবং তার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কত গুণ সাবস্ক্রাইব হয়েছিল, মানে কতটা স্ট্রং মানে এর চাহিদা ছিল, ঠিক আছে। সেটার জন্য আমাদেরকে যেতে হবে বিএসসির ওয়েবসাইটে, ওকে। আমি বিএসসির ওয়েবসাইটে এলাম, এবং জাস্ট গো ডাউন দিস পেজ, এখানে আছে আইপিও বুক বিল্ডিং, ওকে। আইপিও বুক বিল্ডিংয়ে ক্লিক করলাম। এখানে কিন্তু লাইভ যেগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে, লাইভ বা ফোর্থ কামিং যেগুলো আসছে বা যেগুলো ওপেন আছে সেগুলো দেখা যাচ্ছে, এবং এখানে কিন্তু ইউনিকম থাকবে না, ঠিক আছে। তাহলে ইউনিকম করার জন্য কি করব? আমরা যাব হিস্টোরিক্যাল, এই জায়গায় ক্লিক করলাম হিস্টোরিক্যাল, ঠিক আছে। এখানে আমি সার্চ করে নেব, আমি যদিও সার্চ করেছিলাম ইউনিকমার্স, ওকে। ইউনিকমার্স দিয়ে এগুলো কিচ্ছু দেওয়ার দরকার নেই, এটাও সিলেক্ট করার দরকার নেই, জাস্ট সাবমিট। তাহলে কিন্তু আমাদের চলে এলো আইপিও ইউনিকমার্স ই সলিউশনস, ওকে, যেটা ইউনিকম নামে কাল কিন্তু লিস্ট করবে 10টার সময়। তার আগে আমরা অর্ডার করছি, সেটা আমি বলছি, স্ট্র্যাটেজিটা কী হবে সেটা বলছি। তো কিউমুলেটিভ ডিমান্ড শিডিউল, আমরা এই জায়গায় চলে যাব, হ্যাঁ, বিএসসি ডিমান্ড শিডিউল নয়, আমরা কিউমুলেটিভ ডিমান্ড শিডিউলে চলে যাব। এখানে এলে বোঝা যাবে যে কত গুণ সাবস্ক্রাইব হয়েছিল। ফর এক্সাম্পল, আমরা যদি কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার দেখি, তাহলে সেটা কোয়ালিফাইড ইনস্টিটিউট মানে এই এফআইআই, ব্যাঙ্কস, মিউচুয়াল ফান্ড, ওকে, যারা ইনস্টিটিউশনাল, তাদের সাবস্ক্রিপশান হচ্ছে 138 টাইমস, ওকে। নন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স মানে যাদের অনেক টাকা কিন্তু তারা ইনস্টিটিউশনাল নয়, তাদের ক্ষেত্রে হচ্ছে 252 টাইমস, মানে ভাবা যায় না 252 টাইমস। রিসেন্ট কবে হয়েছে আমি জানি না। এবার আসছি রিটেল ইনভেস্টার তো অ্যাপ্লাই করেছেই 131 টাইমস, এবং অন অ্যাভারেজ কত হয়েছে, মানে ওভারঅল যেটা সেটা হচ্ছে এই পরিমাণ শেয়ার ছাড়া হয়েছে আইপিওর জন্য, এই পরিমাণ অ্যাপ্লিকেশান এসেছে, যেটা হচ্ছে এক্স্যাক্টলি 168.39। এটা কি 168.39 গুণ অ্যাকচুয়ালি, মানে যে পরিমাণ শেয়ার আইপিওর জন্য অ্যাভেলেবেল ছিল তার থেকে 168 গুণ ওভার সাবস্ক্রিপশান হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে মার্কেটে এর চাহিদা কিন্তু একেবারে তুঙ্গে ছিল, ঠিক আছে। তো সে কারণে এখানে একটা এখানে কালকে লিস্টিং হবে, এবং লিস্টিংয়ের পরে একটা শার্প র্যালি কিন্তু দেখা যেতে পারে। এ ধরনের সবসময় হবে কোনো মানে নেই, কিন্তু এটা হচ্ছে আমার এক্সপেকটেশান। আমি কিন্তু কালকে দেখব যে লিস্টিং প্রাইস ঠিক কত হয়, ওকে। আমি এখনই সেটা দেখেও নেব। আমি যদি জিএমপি দেখি, যেটা হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম, এখানে আমি সার্চ করে রেখেছি, এখানে দেখাচ্ছে যে ইউনিকমার্স ই সলিউশন লিস্টিং গ্রে মার্কেট প্রিমিয়াম সাজেস্ট 60% জার্ন ফ্রম দ্য ইস্যু প্রাইস, ঠিক আছে। তো মোটামুটি গ্রে মার্কেট প্রিমিয়াম যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রাইস 65 টাকা মতো, এবং স্টকটার প্রাইস ছিল 108 টাকা মতো, ঠিক আছে, ইস্যু প্রাইস যেটা। তো মোটামুটি প্রায় 60% মুনাফা হবে তাদের, যারা কিন্তু এই স্টকটাকে যারা কিন্তু এর অ্যালটমেন্ট পেয়েছে, আইপিওর অ্যালটমেন্ট, ঠিক আছে। আমি আইপিওর অ্যালটমেন্ট পাইনি, সেই জন্য আমাকে আইপিওর লিস্টিং ডেটে কোনো একটা কিছু স্ট্র্যাটেজি বানাতে হবে। তো যদি এই ধরনের প্রাইসে লিস্টিং হয় 173 বা এরকম কিছু, তাহলে কিন্তু কতটা স্কোপ থাকবে সেটা আমি জানি না। তবে আমি কিন্তু কালকে
এর লিস্টিংয়ের সময় লাইভ, মানে লাইভ বলতে আমি নিজে থাকবো, ওকে, এবং সেটাকে অ্যানালাইজ করব, এবং যদি মনে হয় যে সেভাবে সুইং আসবে আমি কিন্তু রেডি, আমি কিন্তু সুইং নিতে একেবারেই প্রস্তুত, ঠিক আছে। তো কালকে যদি সুইং আসে আমি সেটাকে নেব, এইটাই আশা করা যায়। এবং মার্কেটের যেটা আমরা স্টাডি করলাম সেটা হচ্ছে মার্কেটের ভাইব কিন্তু খুবই পজিটিভ ভাইব। যদি মার্কেটের পজিটিভ ভাইব আরও একটু বুঝতে হয়, মার্কেটের পজিটিভ ভাইব কেন দরকার সেই জন্য আমি বারবার বলছি যে মার্কেটের পজিটিভ ভাইব এই জন্যই দরকার, মার্কেটের যত পজিটিভ ভাইব থাকবে তত কিন্তু স্টক লিস্টিং হবে, মানে দমদার লিস্টিং হবে। আর যদি মার্কেটে নেগেটিভ ভাইব থাকে তাহলে কিন্তু যেটা দমদার লিস্টিং হওয়ার কথা সেটাও কিন্তু হয়তো উইক লিস্টিং হতে পারে, ঠিক আছে। তো আমি যদি ডাউ জোন্সে যাই, ডাউ জোন্সে আমরা যদি দেখি আজকের 12 অগাস্ট, ঠিক আছে, ডাউ জোন্স কিন্তু যথেষ্ট স্ট্রং দেখা যাচ্ছে, ঠিক আছে, উইকনেস নেই, অ্যাটলিস্ট উইকনেস নেই, ওকে। আমরা যদি ন্যাসড্যাক ফিউচারে যাই তাহলে ন্যাসড্যাক ফিউচারে দেখতে পাচ্ছি যে 0.29% আপ, ওকে। তো এগুলো কিন্তু এটাই ইন্ডিকেট করছে যে মার্কেটে সেভাবে নেগেটিভ হয়তো কিছু নেই, ওকে। তো সব দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে মার্কেটের পজিটিভ ভাইব আছে। নিফটি, ব্যাঙ্ক নিফটি, হিন্ডেনবার্গ এখন মানে পুরো শেষের মাথায়, হিন্ডেনবার্গের আর কোনো নেগেটিভ এফেক্ট নেই, পজিটিভ এবং ভেরি স্ট্রং পজিটিভ হচ্ছে ইনফ্লেশন ডেটা মাত্র 3.5% এসছে জুলাইতে, এবং ন্যাসড্যাক ফিউচার এবং ডাউ জোন্স ফিউচার এগুলো কিন্তু পজিটিভ দেখাচ্ছে। আর যেটা পার্টিকুলার স্টকের ব্যাপারে আমরা যেটা দেখলাম কুমুলেটিভ, যেটা সাবস্ক্রিপশান হয়েছে 168 টাইমস, হুইচ ইজ এ হিউজ নাম্বার, ঠিক আছে। তো সেই জন্য আমি সব দিক থেকে পজিটিভ, এবং আমিও কিন্তু রেডি কালকে দেখার জন্য যে কীভাবে লিস্টিং হয়, ঠিক আছে। আমি যদি কমেন্টসে যাই, যদি বন্ধুদের কোনো কমেন্টস থাকে তাহলে দেখে নেব। সাউন্ড খুব আস্তে শোনায়, রেকর্ডিং সাউন্ড কোয়ালিটি ভালো করা উচিত, ওকে। রেকর্ডিং আমি সবসময় করতে চাই, মানে আমার কোনোভাবেই কোনো ইন্টেনশন থাকতেও পারে না যে আমি বাজে কোয়ালিটির সাউন্ড দেবো। তবে এই ভিডিওটাতে আমি একটু সেটিংস আবার চেঞ্জ করেছি। তো এই ভিডিওটাতে অডিওটা কেমন, নর্মাল নাকি ঠিকঠাক, মোটামুটি কোনো অসুবিধা নেই, নাকি আবারও কম শোনা যাচ্ছে, সেইটা একটু কমেন্ট করে জানাবেন। তো বাস এই ভিডিওতে এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে এটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।